চলুন একদম গভীরে যাওয়া যাক। পৃথিবীতে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় বা হারিকেন আঘাত হানলে তা বড়জোর কয়েক দিন বা কয়েক সপ্তাহ স্থায়ী হয়, তাই না? কিন্তু ভাবুন তো একবার, এমন একটা উচ্চ চাপযুক্ত ঝড়ের কথা যা আমাদের আটলান্টিক মহাসাগরের চেয়েও চড়া। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই ঝড়টা বছরের পর বছর ধরে কিছুতেই শেষ হতে রাজি নয়। এই ভয়ঙ্কর বায়ুমণ্ডলীয় দানবটা গত কয়েক দশক ধরে জ্যোতির্পদার্থবিজ্ঞানের সমস্ত হিসেব নিকেশ একদম ওলটপালট করে দিয়েছে। সৌরজগতের এত গভীরে, এতটা শীতল একটা গ্রহে ঠিক কিভাবে এটা সম্ভব হলো, সেটাই আজ আমরা খুঁজে বের করব। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল গন্তব্যগুলো হল: প্রথমে এই রহস্যের জন্ম কোথায়, এরপর নেপচুনের শক্তির সন্ধান, হাবল টেলিস্কোপের চোখে ঝড়ের জীবনচক্র, এবং সবশেষে সৌরজগতের অন্যান্য গ্রহের সাথে এর যোগসূত্র ও ভবিষ্যৎ। চলুন প্রথমেই ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। মানবজাতি আসলে প্রথম কিভাবে এই ভয়ঙ্কর অথচ ক্ষণস্থায়ী ঘূর্ণিগুলোর মুখোমুখি হয়েছিল। সে ১৯৮৯ সালের কথা। ভয়েজার 2 মহাকাশযান যখন প্রথমবারের মতো নেপচুনের পাশ দিয়ে উড়ে যায়, তখন এটি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে। এর নাম দেয়া হয় দ্য গ্রেট ডার্ক স্পট, প্রায় পৃথিবীর আকারের সমান বিশাল একটা অন্ধকার ঘূর্ণিঝড়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঠিক ৫ বছর পর ১৯৯৪ সালে যখন হাবল স্পেস টেলিস্কোপ নেপচুনের দিকে তাকালো, তখন সেই বিশাল ঝড়টা পুরোপুরি উধাও, যেন সেখানে কোনোদিন তার অস্তিত্বই ছিল না। এরপর অনেক দিন কেটে যায়। ২০১৮ সালে হাবল নেপচুনের উত্তর গোলার্ধে সম্পূর্ণ নতুন এবং প্রায় ৪,৬০০ মাইল চওড়া আরেকটা বিশাল ঝড়ের সন্ধান পায়। মানে বুঝতে পারছেন, এই বিশাল অন্ধকার দাগগুলো কিন্তু কোনো স্থায়ী বিষয় নয়। এরা হঠাৎ করেই আবির্ভূত হয় এবং কয়েক বছর পর আবার রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। এখন পৃথিবীর পরিচিত আবহাওয়ার সাথে নেপচুনের এই অদ্ভুত ঝড়ের তুলনা করলে আপনি রীতিমতো ধাক্কা খাবেন। আমাদের পৃথিবীতে হ্যারিকেন বা ঘূর্ণিঝড়গুলো হলো মূলত নিম্নচাপের সিস্টেম, যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। কিন্তু নেপচুনের এই অন্ধকার দাগগুলোর বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টো। এগুলো হলো উচ্চচাপের অ্যান্টি-সাইক্লোন, যা নেপচুনের উত্তর গোলার্ধে একদম ঘড়ির কাঁটার দিকে ঘোরে। পৃথিবীর ঝড়ের সাথে মিল খুঁজতে গেলে বিজ্ঞানীরা তাই পদে পদে হোঁচট খান। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোরিওলিস ইফেক্ট বা কোরিওলিস প্রভাব। খুব সহজে বলতে গেলে এটা হলো গ্রহের নিজস্ব ঘূর্ণনের কারণে তৈরি হওয়া একটা বল, যা ঝড়ের ঘোরার দিক ঠিক করে দেয়। মধ্য অক্ষাংশে এই বলটা ঝড়কে বেশ স্থিতিশীল রাখে, কিন্তু বিষুবরেখা বা ইকুয়েটরের কাছাকাছি গেলেই এটা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। একটা ঘুরতে থাকা লাঠিমের কথা চিন্তা করুন। লাঠিম যতক্ষণ জোরে ঘোরে ততক্ষণ সেটা একদম স্থির থাকে, কিন্তু গতি কমলেই তোলতে শুরু করে। ঠিক তেমনি এই কোরিওলিস প্রভাবটাই হলো সেই অদৃশ্য হাত, যা নেপচুনের এই উত্তরের ঝড়গুলোকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখে যতক্ষণ তারা বিষুবরেখা থেকে নিরাপদ দূরত্বে থাকে। এবার আমাদের দ্বিতীয় ধাপে আসা যাক, রহস্যভেদের পথে শক্তির সন্ধান। এত দূরে এত তীব্র ঠান্ডা একটা পরিবেশে এই বিশাল ঝড়গুলো টিকে থাকার শক্তি আসলে পাচ্ছে কোথা থেকে? এই শক্তির উৎস খুঁজতে হলে আমাদের তাকাতে হবে নেপচুনের মেঘের প্রায় ৫,০০০ মাইল নিচে। সেখানকার পরিবেশটা এতটাই চরম যে কল্পনা করাও কঠিন। তাপমাত্রা প্রায় ৭,০০০ কেলভিন পর্যন্ত পৌঁছায়, আর চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় সেটা ৬০ লক্ষ গুণ বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৬০ লক্ষ গুণ। এই অকল্পনীয় চাপের সাথে সেখানে রয়েছে পানি, অ্যামোনিয়া এবং মিথেন বরফের একটা থকথকে ঘন মিশ্রণ। আর এই চরম বৈরী পরিবেশেই জন্ম নেয় মহাবিশ্বের অন্যতম অদ্ভুত একটা ঘটনা, হীরক বৃষ্টি বা ডায়মন্ড রেন। ওই বিপুল চাপে প্রথমে মিথেনের অণুগুলো ভেঙে যায়, এরপর কার্বন পরমাণুগুলো এক হয়ে লম্বা চেন তৈরি করে। এই চেনগুলোই প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে হীরার মতো স্ফুটিক গঠন করে। আর তারপর এই হীরাগুলো গ্রহের কেন্দ্রের দিকে ভারী বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে প্লাস্টিক আর শক্তিশালী লেজার ব্যবহার করে ঠিক এই প্রক্রিয়াটাই সফলভাবে প্রমাণ করে দেখিয়েছেন। এই হীরাগুলো যখন ক্রমাগত নিচের দিকে নামতে থাকে, তখন প্রবল ঘর্ষণে বিপুল পরিমাণ তাপ তৈরি হয়। আর এটাই আমাদের সেই বড় প্রশ্নের উত্তর। এই তাপের কারণেই নেপচুন সূর্য থেকে ঠিক যতটুকু শক্তি শোষণ করে, মহাকাশে তার চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তি নির্গত করে। আর এই বিশাল অভ্যন্তরীণ শক্তিটাই বায়ুমণ্ডলের উপরিভাগের সেই ভয়ঙ্কর ঝড়গুলোকে যোগান দেয়। চলুন আবার মেঘের স্তরে ফিরে আসা যাক। হাবল টেলিস্কোপের চোখে ২০১৮ সালের সেই অন্ধকার ঘূর্ণিটার সম্পূর্ণ অপ্রত্যাশিত আচরণ এখন আমরা পর্যবেক্ষণ করব। কম্পিউটার সিমুলেশনসগুলো কিন্তু এই ঝড়ের একটা বেশ করুণ পরিণতির কথা বলেছিল। নিয়ম অনুযায়ী উচ্চচাপের এই ঝড়টা উত্তরের মধ্য অক্ষাংশ থেকে ধীরে ধীরে দক্ষিণ দিকে নামতে থাকে। আগেই বলেছিলাম, বিষুবরেখার কাছাকাছি এলে সেই কোরিওলিস প্রভাব দুর্বল হতে শুরু করে। ফলে ঝড়টার একটা কিল জোন বা মৃত্যু অঞ্চলে প্রবেশ করে পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কম্পিউটার মডেলগুলো এ ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট।
প্রকৃতি যেন কম্পিউটার মডেলের মুখে ছাই দিয়ে এক নতুন নাটকীয়তা তৈরি করল। 2020 সালের আগস্ট মাসে হাবল স্পেস টেলিস্কোপ দেখল 4600 মাইল চড়া ওই ঝড়টা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রীতিমতো লড়াই করছে। হঠাৎ করেই যেটা দক্ষিণ দিকের যাত্রা থামিয়ে দেয় এবং আক্ষরিক অর্থে ইউটার্ন নিয়ে আবার উত্তরের দিকে ফিরে যেতে শুরু করে। ধ্বংসের হাত থেকে বাঁচার এই অবিশ্বাস্য কৌশল বিজ্ঞানীদের পুরোপুরি হতভাগ করে দিয়েছিল। হাবেলের গত 30 বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। রহস্য আরও ঘনীভূত হল যখন মূল ঝড়ের ঠিক পাশেই নতুন জন্ম নেয়া একটা ছোট সঙ্গীর উদয় হল। 2020 সালের জানুয়ারিতে মূল ঝড়টার ঠিক বিষুবরেখামুখী অংশে প্রায় 3900 মাইল প্রশস্ত একটা ছোট দাগ দেখা যায়। বিজ্ঞানীরা ভালোবেসে এর নাম দিয়েছেন ডার্ক স্পট জুনিয়র। এটা দেখে বিজ্ঞানীদের ধারণা হল মূল ঝড়টা হয়তো নিজেরই একটা অংশকে বিচ্ছিন্ন করে দিয়ে কোনো মতে নিজের ধ্বংস ঠেকিয়েছে, অনেকটা শরীর থেকে কোনো অংশ কেটে ফেলে জীবন বাঁচানোর মতো একটা মহাজাগতিক লড়াই। এই অদ্ভুত আবিষ্কার নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক ড মাইকেল এইচ ওংয়ের কথা শুনলে বুঝতে পারবেন বৈজ্ঞানিক মহল ঠিক কতটা থ্রিল ছিল। তিনি বলেছিলেন, আমরাই পর্যবেক্ষণগুলো নিয়ে অত্যন্ত উত্তেজিত, কারণ এই ছোট্ট অন্ধকার খণ্ডটি সম্ভবত মূল দাগটির বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ারই একটা অংশ। এটি এমন একটা প্রক্রিয়া যা এর আগে কখনোই পর্যবেক্ষণ করা হয়নি। তাত্ত্বিক কোনো ঘটনা সরাসরি চোখের সামনে ঘটতে দেখার রোমাঞ্চই তো আলাদা, তাই না? আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সৌরজগতের যোগসূত্র ও ভবিষ্যৎ। এই আবিষ্কারটা শুধু নেপচুনের জন্যই নয়, পুরো মহাকাশ গবেষণার জন্যই কেন এত গুরুত্বপূর্ণ সেটা এবার দেখা যাক। নেপচিউনের এই পাগলামি বা তরল গতিবিদ্যার জটিলতা আমাদের আসলে একটা বড় কাজে সাহায্য করছে। এটি বিজ্ঞানীদের দূরবর্তী এক্সোপ্ল্যানেট বা ভিন গ্রহগুলোর বায়ুমণ্ডল বুঝতে প্রস্তুত করছে। যেমন ধরুন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি অ্যাপসাইলন ইন্ডি এবি নামের বৃহস্পতির মতো দেখতে একটা এক্সোপ্ল্যানেটের ছবি তুলেছে। সেখানে বিজ্ঞানীরা পৃথিবীর সাইরাস মেঘের মতো অপ্রত্যাশিত জল বরফের মেঘ আবিষ্কার করেছেন। এটা একটা বিশাল ব্যাপার, কারণ এর মানে হল ওই ভিন গ্রহটিতে নেপচুনের মতোই অত্যন্ত সক্রিয় আবহাওয়া ব্যবস্থা রয়েছে। সেখানে ধারণার চেয়ে অনেক কম অ্যামোনিয়া পাওয়া গেছে, যা পুরনো বায়ুমণ্ডলীয় মডেলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আর ভবিষ্যৎ নিয়ে আমরা এতটাই আশাবাদী কারণ সামনেই আসছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। 2026 বা 2027 সালের দিকে উৎক্ষেপণের অপেক্ষায় থাকা এই টেলিস্কোপ ভিন গ্রহের প্রতিফলিত মেঘ আর বায়ুমণ্ডলের আরও অনেক নিখুঁত ছবি আমাদের সামনে তুলে ধরবে। নেপচুনের এই রহস্যময় ঝড়ের ঘটনাগুলো থেকে পাওয়া জ্ঞান আমাদের নতুন ডেটাগুলো বিশ্লেষণ করতে সরাসরি সাহায্য করবে। বলাই যায়, মহাকাশ গবেষণার একটা সোনালী অধ্যায় মাত্র শুরু হতে যাচ্ছে। আর এই সব কিছুই আমাদের সামনে একটা বড় রোমাঞ্চকর প্রশ্ন রেখে যায়। জেমস ওয়েব এবং রোমান স্পেস টেলিস্কোপ যখন মহাশূন্যের অন্ধকার জগতে আরও গভীরে উঁকি দিচ্ছে, তখন গ্রহীয় পদার্থবিজ্ঞানের নিয়মগুলো নতুন করে লিখতে আর কোন কোন অসম্ভব ঝড় বা হীরক বৃষ্টির জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এই বিশাল মহাবিশ্ব এখনও শ্বাসরুদ্ধকর সব অস্বাভাবিকতায় পরিপূর্ণ। আপনারা যদি মহাকাশের এই অজানা রহস্যগুলো নিয়ে এরকম আরও এক্সপ্লেনার দেখতে পছন্দ করেন, তবে অবশ্যই আমাদের এই বিশ্লেষণটি অন্যদের সাথে শেয়ার করবেন। অসীম কৌতূহল মেটানোর এই যাত্রা এভাবেই চলতে থাকুক।